ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদিকে চাপ দিচ্ছে আমেরিকা। মুসলিম শত্রুর সাথে বন্ধুত্ব মানবেন কি যুবরাজ সালমান? সেনা প্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পথে পাকিস্তান। একই সাথে 3 বাহিনীর প্রধান হবেন কি? মেনে নেবেন কি বিরোধীরা? 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আরেকটি নয়া গ্রহ মিলল পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে। সেখানে কি মানুষ বাস করতে পারবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইসরায়েলের সাথে শিগগিরই সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিচ্ছে আমেরিকা। চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, মার্কিন চাপের মুখে কি নতি স্বীকার করবেন সৌদি যুবরাজ? তিনি কি ইসলামের শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন? আর এজন্য কি যুক্তরাষ্ট্রকে কঠিন কোনো শর্ত দিয়েছে সৌদি আরব? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, এমনটাই আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে এ ব্যাপারে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে আলোচনা সংশ্লিষ্ট কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসের আলোচনায় তেমন কোনো ফল না আসার সম্ভাবনাই বেশি। গত মাসেই ট্রাম্প বলেছিলেন তিনি আশা করছেন সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। কিন্তু রিয়াদ ওয়াশিংটনের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা ও সময়সূচি নির্ধারিত হবে। রিয়াদের এই অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে বলেও উপসাগরীয় দুটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো জানায়, কোনো ভুল বার্তা বা বিভ্রান্তি এড়াতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থানগত সামঞ্জস্য নিশ্চিত করা হচ্ছে, বিশেষ করে 18 নভেম্বর হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে। সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফের মতে, একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নকশা ছাড়া এখনই সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবেন না সৌদি যুবরাজ। বরং তিনি বৈঠকে ট্রাম্পকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে স্পষ্ট ও প্রকাশ্য সমর্থন দিতে চাপ দেবেন বলেই মনে করছেন প্যানিকফ। এর আগে 2020 ও 21 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এড়িয়ে গেছে, কিন্তু রিয়াদ তা চাইছে না। ইসলামের জন্মভূমি ও মক্কা মদিনার তত্ত্বাবধায়ক সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কেবল কূটনৈতিক বিষয় নয়, এটি তার জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি স্পর্শকাতর ইস্যু। এর বাইরেও গাজার গণহত্যা আরববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে আরো বিরূপ করে তুলেছে। এসব প্রসঙ্গ টেনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ান বলেন, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করাই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষ মনে করছে, ট্রাম্প যদি নেতানিয়াহুকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে রাজি করাতে না পারেন, তাহলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ট্রাম্পের যে প্রত্যাশা, সেটা এখনই পূরণ হওয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে রিয়াদ এখন ইসরায়েল প্রসঙ্গকে পাশ কাটিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু যাতে মূল আলোচনাকে ছাপিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক অবস্থান নিচ্ছে সৌদি নেতৃত্ব। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করেছেন এমন অভিযোগ ওঠার পর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। বিবিসির সাবেক একজন পরামর্শকে অভিযোগ তোলার পর দায়িত্ব থেকে সরে গেলেন তারা। সোমবার দ্য টেলিগ্রাফ একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের দুটি বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে বিবিসি। উপস্থাপনের ধরন এমন যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকে সরাসরি উস্কে দিয়েছে। এর প্রেক্ষিতে টিম ডেভি ভুলের বিষয়টি স্বীকার করেন, নিজের ঘাড়ে দায় নেন। এছাড়া 5 বছর ধরে দায়িত্ব থাকা ডেভি নানা বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের কারণে ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন। পাকিস্তানের সেনা প্রধানের ক্ষমতা আরও বাড়াতে এবার সংবিধান সংশোধনের পথে হাঁটছে দেশটি। পাক পার্লামেন্টের দুটি গুরুত্বপূর্ণ কমিটি সংবিধানের 27তম সংশোধনী বিলের খসড়া অনুমোদন করেছে। এই বিল পাশ হলে পাক সেনা প্রধানের ক্ষমতা বাড়ার পাশাপাশি পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।
রোববার সিনেট এবং জাতীয় পরিষদের আইন ও ন্যায় বিচার বিষয়ক কমিটি আলোচনার মাধ্যমে বিলটি অনুমোদন করে। বিলের কয়েকটি ধারায় পরিবর্তনের দায়িত্বে আছেন সিনেটর ফারুক এইচ নায়েক এবং আইনমন্ত্রী আজম নাজির। সংশোধনীতে সবচেয়ে বড় পরিবর্তন আসছে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের ফলে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা চিফ অব ডিফেন্স ফোর্সেস হবেন। এছাড়া তিনি একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সামরিক শাখার প্রধান হবেন। ফলে তার হাতে দেশের সামরিক বিভাগের সর্বোচ্চ ক্ষমতা চলে আসবে। সামরিক কাঠামো ছাড়াও বিচারপতি নিয়োগের প্রক্রিয়াতেও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। তবে বিরোধীরা এই বিলের তীব্র সমালোচনা করে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। সমালোচকরা বলছেন এই বিলের ফলে দেশের ক্ষমতার কাঠামোতে ভারসাম্য নষ্ট হবে এবং সামরিক বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হবে। এই বিল দেশের কল্যাণের চেয়ে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেবে বলেও মত তাদের। আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানিকে নির্বাচনে হারাতে না পেরে এবার দেশ ছাড়া করার ষড়যন্ত্র করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান দলের নেতারা। আর এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। রিপাবলিকান নেতারা মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে দেশ ছাড়া করার দাবি তুলছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন এই দাবি ভিত্তিহীন ও কার্যত অসম্ভব। এটা মূলত ইসলাম বিদ্বেষ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক প্রচারণা। মামদানিকে কি দেশ ছাড়া করা সম্ভব? হিজল জোবাইরের আরেকটি ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর থেকেই মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে রিপাবলিকান অনেক নেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই এবং মার্কিন আইনে এমন পদক্ষেপ কার্যত অসম্ভব। মেয়র নির্বাচনে মামদানির জয়ের পরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, নিউ ইয়র্ক সিটির মতো মহান শহর এখন এক কমিউনিস্ট সন্ত্রাসীর হাতে যাচ্ছে। তিনি এমনকি হুঁশিয়ারি দেন মামদানি জিতলে ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। এই মন্তব্যের পরই রিপাবলিকান মহলে তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়। কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও র্যান্ডি ফাইন অভিযোগ করেছেন, মামদানি নাগরিকত্বের আবেদন করার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন এবং সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কথা লুকিয়েছিলেন। ওগলেসের দাবি, তিনি মিথ্যা বলে থাকলে নাগরিকত্ব বাতিল করে তাকে উগান্ডায় ফেরত পাঠানো উচিত। তবে যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট চেকিং সংস্থা পলিটিফ্যাক্ট জানিয়েছে, মামদানি কোনো তথ্য গোপন করেননি বা ভুলও দেননি। 1998 সালে মাত্র 7 বছর বয়সে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন জোহরান মামদানি। পরবর্তীতে 2018 সালে নাগরিকত্ব লাভ করেন তিনি। মার্কিন আইন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের নাগরিকত্ব পাওয়ার আগে অন্তত 5 বছর বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়, যা মামদানি পূর্ণাঙ্গভাবে মেনে চলেছেন। আইনজীবীরা বলছেন, মার্কিন নাগরিকত্ব বাতিল একটি ব্যতিক্রমধর্মী ও জটিল প্রক্রিয়া। এটি শুধুমাত্র আদালতের মাধ্যমে করা সম্ভব এবং তখনই কার্যকর হয় যখন প্রমাণিত হয় যে কেউ নাগরিকত্ব পেতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এখন পর্যন্ত মামদানির ক্ষেত্রে এমন কোনো প্রমাণ সামনে আসেনি। এদিকে রিপাবলিকানদের অভিযোগের অন্যতম ভিত্তি হল 2017 সালে মামদানির একটি র্যাপ গান, যেখানে তিনি হোলি ল্যান্ড 5 নামে 5 জন মুসলিম দাতব্য কর্মীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পরবর্তীতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে হামাসকে অর্থ সহায়তার অভিযোগ ওঠে। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো গানে সমর্থন প্রকাশ করা রাজনৈতিক অবস্থান হতে পারে, কিন্তু সেটিকে সন্ত্রাসের সহায়তা বলা যায় না। এটি মার্কিন সংবিধানে সুরক্ষিত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এছাড়া মামদানির বিরুদ্ধে আরও একটি অভিযোগ হল, তিনি নাগরিকত্বের আবেদনে নিজের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সদস্য পদের কথা উল্লেখ করেননি। বিশেষজ্ঞদের মতে এটি কোনো কমিউনিস্ট সংগঠন নয়, বরং এটি গণতান্ত্রিক সমাজতন্ত্রে বিশ্বাসী একটি বৈধ রাজনৈতিক আন্দোলন। ফলে এই সদস্য পদ গোপন করাকে জালিয়াতি বলা যায় না এবং নাগরিকত্ব পাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। এদিকে নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব মামদানিকে মেয়র পদে বসতে বাধা দিতে 14তম সাংবিধানিক সংশোধনী ব্যবহারের চেষ্টা করছে। তারা বলছে, মামদানি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত এবং হামাসপন্থী অবস্থান নিয়েছেন। কিন্তু সাংবিধানিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, 14তম সংশোধনী কেবল রাষ্ট্রদ্রোহ বা যুদ্ধকালীন শত্রুপক্ষের সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য, রাজনৈতিক মতভেদ বা সমালোচনার ক্ষেত্রে নয়। সার্বিক প্রেক্ষাপটে MSNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আমার বিরুদ্ধে এই প্রচারণা ইসলাম বিদ্বেষ থেকেই এসেছে। আমেরিকান রাজনীতিতে এখনও ইসলামোফোবিয়া জীবিত।
বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব বাতিলের মতো বিরল প্রক্রিয়া সাধারণত নাৎসি অপরাধী বা সন্ত্রাসবাদে দোষী সাব্যস্তদের জন্য প্রযোজ্য হয়। মান্দানির বিরুদ্ধে রিপাবলিকানদের এই প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাশ হয়েছে। স্থানীয় সময় রোববার মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা এতে অনুমোদন দেয়। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের বাজেট পাশ নিয়ে দীর্ঘ অচল অবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে আছে। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন চলছে। আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। প্যাকেজটি সিনেটে অনুমোদিত হলে তা পাশের জন্য পাঠানো হবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাশ হলে বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প সই করবেন। এদিকে বাজেট পাশ না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন, স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে। শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত। রোববার একদিনেই দেশটিতে 1007 শতাধিক ফ্লাইট বাতিল হয়, বিলম্বিত হয় আরও 5000-এর বেশি ফ্লাইট। পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে পাওয়া গেল আরও একটি পৃথিবী। ধারণা করা হচ্ছে গ্লিস 12b নামের এই গ্রহটির তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, এমনকি থাকতে পারে পানীয়। গবেষকরা বলছেন এই গ্রহটি আমাদের সবচেয়ে কাছের পৃথিবী সদৃশ্য গ্রহ, কিন্তু সেখানে কি মানুষ বাস করতে পারবে? কি বলছেন বিজ্ঞানীরা? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে পাওয়া গেল আরও একটি পৃথিবী। দাবি করা হচ্ছে এই গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান, থাকতে পারে পানীয়। বিজ্ঞানীরা বলছেন এটি হতে পারে এখন পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে সাদৃশ্যপূর্ণ গ্রহ। আর এই খবর সামনে আসার পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তাহলে কি মানুষ পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে বসতি স্থাপনে আরও এক ধাপ এগিয়ে গেল? 2025 সালের সেপ্টেম্বর মাসে একটি গবেষক দল নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এবং ইউরোপীয় স্পেস টেলিস্কোপের সাহায্যে গ্রহটি শনাক্ত করেন বলে জানায় সায়েন্স অ্যালার্ট। এটি একটি লাল বামন বা রেড ডর্ফ নক্ষত্রের চারদিকে ঘুরছে। এই আবিষ্কারটি পরবর্তীতে নাসা এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউট এবং ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির যৌথ বিশ্লেষণেও নিশ্চিত করা হয়। খুঁজে পাওয়া নতুন এই গ্রহটির নাম দেওয়া হয়েছে গ্লিস 12b। গ্রহটির ব্যাস প্রায় 11,000 কিলোমিটার, যা পৃথিবীর প্রায় সমান। আকার পৃথিবীর সমান হলেও এই গ্রহে 1 বছর হয় মাত্র 13 দিনে, অর্থাৎ গ্রহটি তার নক্ষত্রের চারদিকে ঘুরে আসতে 12.8 দিন সময় নেয়। প্যারেন্ট নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় প্রায় 60% ছোট এবং অনেক ঠান্ডা। কিন্তু গ্লিস 12b নক্ষত্রটি থেকে এমন দূরত্বে অবস্থান করছে যা বসবাসযোগ্য অঞ্চল বা হ্যাবিটেবল জোন হিসেবে পরিচিত, অর্থাৎ সেখানে খুব গরমও না আবার ঠান্ডাও না। গ্রহটির সবচেয়ে বড় রহস্য হলো এর বায়ুমণ্ডল। লাইফ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন গ্লিস 12b এর ঘন বায়ুমণ্ডল আছে কিনা। যদি এটি পৃথিবীর মতো নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়, তবে সেখানে তাপমাত্রা, পানি ও পরিবেশ জীবনের জন্য উপযুক্ত হতে পারে। অন্যদিকে যদি বায়ুমণ্ডল না থাকে, তাহলে তাপমাত্রার ওঠানামা খুব বেশি হবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী। নাসার এক বিজ্ঞানী এনবিসি নিউজকে বলেন, যদি গ্লিস 12b এর একটি স্থিতিশীল বায়ুমণ্ডল থাকে, তবে এটি হতে পারে পৃথিবীর বাইরে জীবন অনুসন্ধানের অন্যতম সেরা জায়গা। বিজ্ঞানীরা ধারণা করছেন এই গ্রহের গড় তাপমাত্রা হতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস, যা তরল পানির অস্তিত্বের জন্য অনুকূল। যদিও সরাসরি পানি শনাক্ত করা যায়নি, তবে তাপমাত্রা ও অবস্থান বিশ্লেষণে দেখা গেছে যে সেখানে বরফ গলা পানি থাকা সম্ভব। 40 আলোকবর্ষ দূরত্ব মানে প্রায় 380 ট্রিলিয়ন কিলোমিটার। আমাদের দ্রুততম মহাকাশযান পার্কার সোলার প্রোব প্রতি ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে। তবুও সেই গতিতেই গ্লিস 12bতে পৌঁছতে সময় লাগবে প্রায় 25,000 বছর। অর্থাৎ বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তবে ভবিষ্যতে ওয়ার্প ড্রাইভ বা ফিউশন প্রপালশন প্রযুক্তি একদিন হয়তো এই দূরত্ব কমিয়ে আনতে পারবে। তাই গবেষকরা বলছেন গ্লিস 12b এখনও শুধু এক দূরের স্বপ্ন। কিন্তু এই আবিষ্কার আবারও প্রমাণ করল পৃথিবী হয়তো মহাবিশ্বের একমাত্র জীবন্ত গ্রহ নয়, হয়তো অদূর ভবিষ্যতে সেই গ্রহেও পা রাখবে মানুষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
আবারও ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইন, দেখা দিয়েছে প্রবল বন্যা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল 10 লাখ মানুষকে। মৃত্যু 2 জনের। সুপার টাইফুনে ক্ষয়ক্ষতি নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বাড়ির ছাদে। রাস্তা প্লাবিত হয়ে বন্যার পানিতে ডুবে গেছে বহু এলাকা। ঝড়ে উপড়ে পড়েছে গাছ, উড়ে গেছে ভবনের অংশ, ডুবে গেছে বাড়িঘর, ফসলি মাঠ, গবাদি পশু। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে বহু বাড়িঘর ভেসে যায় স্রোতের তোড়ে। রয়টার্সের খবরে জানা গেছে, ফিলিপাইনের ক্যাটান্ডুয়ানেস উপকূলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়টি এবছরের সবচেয়ে শক্তিশালী। ঘূর্ণিঝড় ফাংওয়াংয়ে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 2 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখ মানুষকে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। 9 নভেম্বর রাতে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনে রূপ নেয়। স্থানীয় আবহাওয়া সংস্থা জানায়, ফাংওয়াংয়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের বেগ ছিল প্রতি ঘন্টায় 185 কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি ছুঁয়েছে 230 কিলোমিটার পর্যন্ত। ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ লুজনের আরোরা প্রদেশে রাত 11টার পর আঘাত হানে টাইফুনটি। এখন এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দিনভর উপকূলীয় এলাকায় উদ্ধারকারী দলগুলো বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সকাল থেকে চলে প্রবল বৃষ্টি আর তীব্র বাতাস। এটি চলতি বছরের 11তম টাইফুন, যা আঘাত এনেছে এমন এক দেশে যে দেশটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি কালমাইগির ধ্বংসযজ্ঞ থেকে। সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল ফিলিপাইনের 224 জন, ভিয়েতনামের 5 জন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।